গল্পের নাম নীল আলোয় ঢাকা জাদুকন্যা। একসময় অনেক দূরের এক সমৃদ্ধ রাজ্যে বসবাস করতেন এক সাহসী রাজকুমার, রাজকুমার আরিয়ান। তিনি ছিলেন ভীষণ দয়ালু, সৎ আর রূপবান। রাজকুমার বন ভ্রমণে যেতে খুব ভালোবাসতেন। একদিন বন ভ্রমণে গিয়ে রাজকুমার আরিয়ান এক অপূর্ব সুন্দরী পরীর দেখা পেলেন। তার নাম ছিল এলিরা। সেই পরীর চুলে আলো ঝিকমিক করত, আর চোখ দুটো ছিল শিশির বিন্দুর মতো নির্মল। একে অপরের দিকে তাকাতেই এক অদ্ভুত টান জন্ম নিল তাদের মাঝে। রাজকুমার প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গেলেন। পরীরও রাজকুমারকে খুব ভালো লেগে গেল। তারা একে অপরের সাথে প্রায় সময় কাটাতো। কথা বলতে বলতে একে অপরের সাথে সময় কাটাতে কাটাতে তাদের প্রেম এতটাই গভীর হলো যে তারা একে অপরকে ছাড়া আর কিছুই ভাবতে পারল না। তাই অবশেষে তারা গোপনে বিয়ে করে নিল। কিন্তু এই গোপন কথা রাজা জানা মাত্রই প্রচণ্ড রেগে গেলেন। রাজকুমারকে রাজসভায় ডেকে পাঠালেন। রাজকুমার তার স্ত্রীকে নিয়ে রাজসভায় উপস্থিত হলো। মহারাজ প্রচণ্ড রেগে বললেন, তুমি মানুষ রাজকুমার হয়ে একজন পরীকে বিয়ে করলে? মানুষের সাথে কি কখনো পরীর বিয়ে হতে পারে? এটা তো রাজপরিবারের নিয়ম বহির্ভূত। রাগে ক্ষোভে তিনি রাজকুমার আরিয়ানকে রাজ্য থেকে বহিষ্কার করলেন। রাজকুমার ও পরী কাঁদতে কাঁদতে রাজ্য ছাড়লেন। তবে তারা একে অপরকে এতই ভালোবাসতেন যে একে অপরের হাত ছাড়লেন না। বহু দূরে এক ঘন জঙ্গলের ভেতর ছোট্ট কাঠের ঘর বানিয়ে নতুন জীবন শুরু করলেন। সেখানে প্রকৃতির শান্তি ছিল, সংসার ছিল খুবই সাদামাটা, তবুও তারা দুজন ভীষণ সুখী ছিল। কিছুদিন পরে ঘর আলো করে জন্ম নিল এক কন্যা সন্তান। মায়ের মতোই সুন্দরী ছিল সে। তার গায়ের রং ছিল চাঁদের কোমল আলোর মতো উজ্জ্বল, চোখ দুটো হরিণীর মতো বড় বড়, আর চুল ছিল নরম গোলাপি মেঘের মতো। এত সুন্দর ছিল শিশুটি, যেন দেখে মনে হয় সৃষ্টিকর্তা স্বয়ং তাকে আশীর্বাদ করে পাঠিয়েছে। কন্যাটির বয়স যখন ঠিক 2 বছর, তখন মহারাজ জানতে পারলেন তার ছেলেরও সন্তান হয়েছে। যেহেতু মহারাজ রাজকুমারকে বহিষ্কার করেছেন, অতএব এখন রাজ্যের উত্তরাধিকারী আর কেউ নেই। তার ছেলের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে এই কথা জানার পর তিনি রাজকন্যাকে প্রাসাদে নিয়ে আসার জন্য উদগ্রীব হয়ে উঠলেন। সেনাদের আদেশ করলেন এক্ষুনি যেন রাজকন্যাকে রাজপ্রাসাদে নিয়ে আসা হয়। মহারাজের আদেশ মতো সেনাবাহিনী রাজকন্যাকে আনতে গেল। ক্ষমতার জোর দেখিয়ে বাবা মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আসা হলো ছোট্ট রাজকন্যাকে। মা এলিরার কান্নায় পুরো বনটা কেঁপে উঠল। বাবা আরিয়ান ছুটে গেলেও সৈন্যরা অনেক দূর পালিয়ে যায়, তাদেরকে আর ধরতে পারল না সে। মা এলিরা এবং রাজকুমার আরিয়ান কান্নায় ভেঙে পড়ে তাদের সন্তানকে হারিয়ে। রাজপ্রাসাদ থেকে সৈন্য এসে তাদের কন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর রাজকুমার আরিয়ান ও পরী এলিরার জীবন যেন একদম স্তব্ধ হয়ে গেল। মা এলিরা প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে কাঁদত। আমার মেয়েটা, সে কি খেয়েছে? কে তাকে ঘুম পাড়াচ্ছে? রাজকুমার আরিয়ান তাকে সান্ত্বনা দিতেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি নিজেও একদম ভেঙে পড়েছিলেন। এদিকে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো ছোট্ট রাজকন্যাকে। যদিও মহারাজ রেগেছিলেন তার ছেলের উপর, কিন্তু নাতনিকে দেখেই তার মন গলে গেল। ক্ষুদ্র মোলায়েম হাত, গোলাপি গাল আর মিষ্টি হাসি দেখে মহারাজ তাকে বুক ভরা আদরে জড়িয়ে ধরলেন। তার আনুষ্ঠানিকভাবে নাম রাখা হলো আমিরা। কোমল হৃদয় নিয়ে রাজকন্যা আমিরা একটু একটু করে বড় হতে লাগল। সে ছিল রাজ্যের সবচেয়ে সুন্দর মেয়ে। তার হাসি যেমন মিষ্টি, তেমনি তার রূপ ছিল মুক্তোর মতো উজ্জ্বল। মহারাজ তাকে খুবই ভালোবাসত।
একমাত্র নাতনিকে চোখে হারাতো। নাতনি যা চাইতো তাই হাজির করে এনে দিত মহারাজ। অন্যদিকে শিশুহারা বাবা মা যেন আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছিলেন। একদিন দুপুরে বনের পাশ দিয়ে কাঠ কেটে ফেরার সময় আরিয়ানের প্রচণ্ড তৃষ্ণা পেল। সে হাঁটতে হাঁটতে একটা শান্ত স্বচ্ছ নদীর ধারে পৌঁছালো। নদীর জলে মাথা নিচু করে পানি খাওয়ার সময় একটা শব্দ তার কানে এলো, একটা বাচ্চা শিশুর কান্না। আরিয়ান অবাক হয়ে দেখল নদীর স্রোতের উপরে ভেসে আসছে একটি ঝুড়ি। সে দ্রুত ঝাঁপিয়ে পড়ে ঝুড়িটা হাতে তুলে নিল। ঝুড়ির ঢাকনা খুলতেই আরিয়ান নিস্তব্ধ হয়ে গেল। মুহূর্তেই তার চোখ ভিজে উঠল। ভেতরে শুয়ে আছে এক ফুটফুটে পুত্র সন্তান। আরিয়ান পরম মমতায় পুত্রটিকে নিজের কোলে তুলে নিল। বাচ্চার পাশে একটা ভেজা কাগজে লেখা চিঠি। কাঁপা কাঁপা হাতে আরিয়ান চিঠিটা খুলল। তাতে লেখা ছিল, যার হাতে এই শিশুটি পৌঁছাবে দয়া করে তাকে নিজের সন্তানের মতো মানুষ করুন। আমরা দুইজন অসহায় বাবা মা, অভাবের কারণে শিশুটিকে খাবারও দিতে পারছি না, তাই আল্লাহর রহমতের উপর ভরসা করে আমরা ওকে জলের উপর ভাসিয়ে দিলাম। আরিয়ানের বুকটা কেঁপে উঠল। এতদিন নিজের মেয়েকে হারিয়ে যে শূন্যতায় হৃদয় হাহাকার করে উঠত, আজকে এই পুত্র সন্তানটিকে পেয়ে সেই শূন্য বুক ভরে উঠল। শিশুটিকে বুকের মাঝে চেপে ধরে সে ফিসফিস করে বলল, তুমিই আমাদের সন্তান, আজ থেকে আমরা তোমাকে আর কখনো কাঁদতে দেব না। আরিয়ান শিশুটিকে নিয়ে দৌড়ে ঘরে ফিরল। এলিরা প্রথমে ভয় পেল, বলল, কি হয়েছে, এভাবে হন্তদন্ত হয়ে ছুটে এলে যে? আরিয়ান তাকে ধীরে ধীরে সব ঘটনা খুলে বলল এবং সন্তানটিকে এলিরার কোলে দিল। সে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বলল, সৃষ্টিকর্তা মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, তাই এই সন্তানটিকে আমাদের কাছে দিয়েছেন। সেই দিন থেকে আরিয়ান ও এলিরা ছেলেটিকে নিজেদের মতো করে বড় করতে লাগলো এবং ওর নাম দিল আরিশ। এদিকে রাজকন্যা ধীরে ধীরে বড় হচ্ছিল। মহারাজ প্রায়ই রাজকীয় বাগানে তার নাতনির সাথে খেলতেন, গল্প শোনাতেন, সময় কাটাতেন। ছোটবেলা থেকেই রাজকন্যা ছিল খুবই দয়ালু। একদিন রাজপ্রাসাদের বাগানের সামনে একটা ভেড়ার বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় পড়েছিল। রাজকন্যার তা দেখে খুব মায়া হলো। সে রাজপ্রাসাদ থেকে খাবার এনে সে ভেড়াকে খাওয়ালো এবং ভেড়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ভেড়াকে সুস্থ হতে দেখে রাজকন্যা খুব খুশি হলো। ভেড়াটিও রাজকন্যাকে খুব পছন্দ করল। সে রাজকন্যার আশেপাশে ঘুরতে লাগলো। রাজকন্যা ভেড়াকে রাজপ্রাসাদে নিয়ে গেল এবং তার দাদুকে বলল, সেই ভেড়াটিকে নিজের খেলার সঙ্গী হিসেবে রাখতে চায়। দাদু আর কি বলবেন, একমাত্র নাতনি বলে কথা। রাজকন্যা যেন খুশি থাকে সবসময়, এটাই তিনি চান, তাই তাকে অনুমতি দিয়ে দিল। অনুমতি পেয়ে রাজকন্যা তো খুবই খুশি। এরপর থেকে সে রাজকন্যা এবং ভেড়া একই সাথে বড় হতে লাগলো। দিন যত যেতে লাগলো তাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে লাগলো। তারা একে অপরের খেলার সাথী হলো। রাজকন্যা যেখানে যেত ভেড়াও সেখানে রাজকন্যার সাথে যেত। তারা যেন একে অপরের পরম বন্ধু, একে অপরের সুখ দুঃখের সাথী। এভাবেই দিন চলতে লাগলো। একদিন মহারাজ দেখলেন রাজকন্যা রাজকীয় বাগানে তার খেলার সঙ্গী ভেড়াটির সাথে খেলছে। তবে হুট করে মহারাজ একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। রাজকন্যা যখন গান গাইতে গাইতে নাচতে লাগলো, চারিদিকে ময়ূরের পেখমের মতো কিছু একটা ফুটে উঠল। মনে হলো সে যেন ময়ূরপরী। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো মহারাজের কাছে। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং ভাবলেন, এই বিষয়টা রাজপণ্ডিতের সাথে আলাপ করতে হবে। যেই ভাবা সেই কাজ। মহারাজ রাজপণ্ডিতকে ডেকে পাঠালেন। পণ্ডিত দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে বলল, মহারাজ, আপনার নাতনি পুরোপুরি মানুষ নয়। তার মা যেহেতু পরিজাতির,
আর আপনার পুত্র যেহেতু মানুষ, তাই এই শিশুটি দুই জগতেরই সন্তান, অর্ধেক মানুষ অর্ধেক ময়ূরপরী। তার মধ্যে আছে বিরল জাদুশক্তি, যখন ইচ্ছা সে ময়ূরের রূপ ধারণ করতে পারবে। রাজা হতবুদ্ধি হয়ে গেলেন, কিন্তু রাজকন্যা আমিরার দিকে তাকিয়ে তার ভালোবাসা আরও বেড়ে গেল। এই নাতনি হবে রাজ্যের আলো, রাজ্যের ভবিষ্যৎ। এদিকে রাজকন্যা আমিরার খুব ইচ্ছে হয় একটু জঙ্গল ঘুরে দেখতে, জঙ্গলের প্রকৃতির মাঝে একটু বুক ভরে শ্বাস নিতে। সবসময় এই রাজকীয় বাগান এবং রাজপ্রাসাদের মাঝে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে গেছে। তার খুব ইচ্ছে করে একটু প্রকৃতির সাথে মিশে যেতে, কিন্তু মহারাজ রাজকন্যাকে এতই ভালোবাসতেন যে তার নিরাপত্তার জন্য তিনি রাজপ্রাসাদের চারিদিকে কড়া পাহারা দিয়ে রাখেন। রাজকন্যা হাজার চেষ্টা করলেও এই পাহারা ভেদ করে রাজপ্রাসাদের বাইরে যেতে পারবে না, তাই তার ভীষণ মন খারাপ হয়। দিনের পর দিন আমিরা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে থাকত। দেখত বাতাসে দুলছে গাছের পাতা, পাখিরা উড়ে যাচ্ছে নীল আকাশে, আর দূরের ছোট্ট নদীর জলে আলো নেচে উঠছে। সে মনে মনে বলতো, আমি কি কখনো এভাবে স্বাধীনভাবে দৌড়াতে পারবো? নিজের মনের কথাগুলো সে তার প্রিয় সঙ্গী ভেড়ার সাথে ভাগ করে নিত। একদিন বিকেলে রাজকন্যা আমিরা তার দাদুর সামনে গিয়ে নরম আর মায়াভরা কণ্ঠে বলল, দাদু, এই বন্দি জীবন আমার আর ভালো লাগে না। আমি বাতাসের গন্ধ নিতে চাই, প্রকৃতির মাঝে হাঁটতে চাই। কেন আমি প্রাসাদের বাইরে গিয়ে এই রাজ্যটা ঘুরে দেখতে পারি না? তার চোখ চিকচিক করে উঠল জলে। রাজকন্যা আমিরাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে পরম মমতায় তিনি বললেন, মনে রেখো, তুমি সাধারণ কোনো মেয়ে নও, তুমি রাজকন্যা। আমি তোমাকে বন্দি করতে চাই না দাদু ভাই, আমি শুধু তোমাকে রক্ষা করছি। যেহেতু তুমি রাজকন্যা, তাই তোমার নিরাপত্তার দরকার। তুমি এখনো অনেক ছোট, তাই তোমাকে নিরাপদ রাখতেই প্রাসাদের বাইরে যেতে দেওয়া হয় না। রাজকন্যা হতাশ হয়ে নিজের ঘরে ফিরে এলো। এভাবে আরও দিন যেতে লাগলো, বছর পেরোলো। রাজকন্যা এখন পরিপূর্ণ যুবতী। শক্তি, নিজের মধ্যে এক অদ্ভুত জাদু শক্তি সে অনুভব করে। সে চাইলেই ময়ূরের রূপ ধারণ করতে পারে। মাঝে মাঝেই ময়ূরের রূপ ধরে সে তার বন্ধু ভেড়ার সাথে ঘুরে বেড়ায় বাগানে। এতে তার ভীষণ ভালো লাগে। একদিন রাজকন্যা ভাবল, রাতের বেলা ময়ূরের বেশ ধরে সে জঙ্গলের দিকে ঘুরতে যাবে। যেই ভাবা সেই কাজ। মধ্যরাতে যখন তার বন্ধু ভেড়া ঘুমিয়ে গেল, তখন সে গোপনে ময়ূরের বেশ ধরে নীরবে উড়ে বেরিয়ে গেল বনের দিকে। সেই রাতে জ্যোৎস্নার চাঁদ ঝলমল করছিল, আর রাজকন্যা আমিরা ময়ূরের বেশে মুক্ত বাতাসে ছুটে চলল, যেন বহু বছরের বন্দিত্ব ভেঙে তার প্রাণটা অবশেষে শ্বাস নিচ্ছে। অন্যদিকে বনের গভীরে আরিশ একা বসে বাঁশি বাজাচ্ছিল। খুব নিরিবিলি, মায়াময় এবং হৃদয়ে গেঁথে যাওয়ার মতো সুর। খুব মনোযোগ দিয়ে সে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ করে ঝপাত করে এক শব্দ হলো। আরিশ চমকে উঠল। শব্দটা কিসের? এই বলে সে এগিয়ে গেল ঝোপের দিকে। সামনে গিয়ে দেখল এক রাজকীয় নীল সবুজ ময়ূর কাটা ঝোপে তার পাখা আটকে গিয়েছে বলে ছাড়া পাওয়ার জন্য লড়াই করছে। আরিশ দৌড়ে গিয়ে পাখার চারিপাশের লতাপাতা এবং কাটা সাবধানে ছিঁড়ে ময়ূরটাকে মুক্ত করল। ময়ূর ডানা ঝাপটে মাথা তুলল। তার চোখ দুটো কৃতজ্ঞতায় ঝকঝক করছে আকাশের তারার মতো। হঠাৎ ময়ূরটির কথা বলে উঠল, তুমি না থাকলে আমি বেরোতেই পারতাম না, ধন্যবাদ। আরিশ বিস্ফোরিত চোখে পেছনে সরে গেল। তুমি কথা বলতে পারো? ময়ূর মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি কথা বলতে পারি, আর শুধু তাই না, আমি চাইলে মানুষও হতে পারি। আরিশ অবিশ্বাসে মাথা নেড়ে বলল, এটা অসম্ভব, তুমি মিথ্যে বলছো। ময়ূর কোমল রহস্যময় কণ্ঠে বলল, বিশ্বাস না হলে দেখো। ময়ূর পেখম তুলে দাঁড়ালো
এক ঝলক আলো, নীল রূপালী ঘূর্ণি, আর চারিদিকে এক আলোর ঝলকানি। আরিশ চোখ বন্ধ করে ফেলল আলোর ঝলকানিতে। তারপর ধীরে ধীরে চোখ খুলতেই অবাক হয়ে গেল। এক অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সামনে দাঁড়িয়ে। এত সুন্দর রাজকন্যা আরিশের আগে কখনো দেখেনি। আরিশ তোতলাতে লাগলো, তুমি মানুষ? রাজকন্যা আমিরা হেসে বলল, হ্যাঁ, আমি রাজকন্যা আমিরা, এবং এই ময়ূরের রূপ আমার আশীর্বাদ। আরিশ চুপচাপ তাকিয়ে রইল। সে বনের অনেক মেয়েকে দেখেছে, কিন্তু এত অপূর্ব, এত স্বর্গীয় সৌন্দর্য তার চোখে কখনো ধরা পড়েনি। এরপর সেই রাত থেকে প্রতিদিন মধ্যরাত হলেই রাজকন্যা আমিরা চুপিসারে ময়ূরের রূপ নিয়ে বনে চলে যেত। মাঝে মাঝে তার সঙ্গী ভেড়াকেও সাথে করে নিয়ে যেত। আরিশ তার বাঁশি হাতে প্রতিদিন অপেক্ষা করত। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো। তারা একে অপরকে ভালোবেসে ফেলল। একদিন আরিশ রাজকন্যাকে বলল, চলো আজকে আমার বাবা মার সাথে তোমার দেখা করিয়ে দিই। রাজকন্যাও খুব আগ্রহী ছিল আরিশের বাবা মায়ের সাথে দেখা করার জন্য। আরিশের হাত ধরে রাজকন্যা আরিশের ছোট্ট কাঠের বাড়ির সামনে এলো। বাড়িটি ছিল খুবই ছোট, কিন্তু বাড়িতে পা রাখতেই আমিরার কাছে সব কিছু অন্যরকম মনে হলো। মনে হলো কত বছর পর সে নিজের খুব পরিচিত একটা জায়গায় এসেছে। আরিশ ভিতরে গিয়ে তার বাবা মাকে বলল, বাবা মা দেখো, আমার বিশেষ বন্ধু। আমিরাকে দেখেই আরিশের বাবা মায়ের বুক ধক করে উঠল। মনে হলো খুব কাছের একটা জিনিস বহুকাল পর তারা খুঁজে পেয়েছে। আরিশের বাবা মা দুজনেই একে অপরের দিকে তাকালো। এই অদ্ভুত ব্যাপারটা তারা দুজনেই অনুভব করেছে। তারা বুঝতে পারছিল না কেন এমন অনুভূতি হচ্ছে। তারপর দেরি না করে তারা আমিরাকে ঘরের ভিতর নিয়ে এলো। আমিরা কি এর আগে এমন ছোট কুঁড়ে ঘর সে কখনো দেখেনি। আরিশের মা রাজকন্যাকে খুব আদর করতে লাগলেন। নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। এত আদর যত্ন পেয়ে আমিরার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে ভাবতে লাগলো, যাদের বাবা মা আছে তারা হয়তো সত্যিই ভাগ্যবান। আমিরা আবেগী হয়ে আরিশের মাকে জড়িয়ে ধরল। আরিশের মায়ের হৃদয়টা হঠাৎ কেমন চিনচিন করে উঠল। সেও রাজকন্যাকে পরম মমতায় জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিল। আরিশের বাবা মা দুজনেই রাজকন্যাকে খুব আদর করল। এত আদর পেয়ে রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে যাওয়ার কথা বেমালুম ভুলে গেল। খাওয়া দাওয়া করার পর তার চোখ দুটোতে ঘুম ভর করল। আরিশের মা তাকে তাদের এই কাঠের বাড়ির সব থেকে সুন্দর কক্ষে রাজকন্যাকে ঘুমাতে দিল। যেহেতু সে অতিথি, তাই অতিথিকে সবচেয়ে সুন্দর কক্ষে ঘুমাতে দিল। আমিরার মনে হলো দীর্ঘ বছর পর প্রথমবারের মতো সে নিজের বাড়িতে ঘুমালো। এত শান্তির ঘুম এর আগে কখনো হয়নি তার। তবে ভোরের আলো ফুটতেই রাজকন্যার ঘুম ভেঙে যায়। রাজপ্রাসাদে ফেরার কথা ভাবতেই বুক কাঁপতে শুরু করলো তার। সে তো রাজকন্যা, মধ্যরাতেই তার ফেরার কথা ছিল। অথচ এখন সকাল হয়ে গেছে। প্রাসাদের সবাই নিশ্চয়ই তাকে খুঁজছে। কেউ যদি জানতে পারে যে সে বাইরে ছিল। এই কথা ভাবতেই তার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। দ্বিধা না করে তাড়াহুড়ো করে সে দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল। কাউকে কিচ্ছু বলল না, আরিশকে জাগানোর সময়ও পেল না। শুধু তার বালিশের উপর পড়ে রইল এক ঝলমলে ময়ূরের পালক, যেন নীরব বিদায়ের চিঠি। প্রাসাদে ঢুকতেই দাদুর মুখোমুখি হলো রাজকন্যা। দাদুর চোখে মুখে রাগ ফুটে উঠল। বলল, সারা রাত কোথায় ছিলে তুমি? আমিরা থতমত খেয়ে বলল, দাদু, আমি একটু বনে গিয়েছিলাম। এই কথা শোনা মাত্রই দাদুর মুখ কঠিন পাথর হয়ে গেল। তিনি বললেন, রাজকন্যা হয়ে জঙ্গলে যাও? এটা কি কখনো তোমার সাথে মানায়? আজ থেকে রাতে প্রাসাদ ছেড়ে তোমার কোথাও যাওয়া হবে না। দাদুকে এই প্রথম রাগতে দেখে
রাজকন্যা আমিরার চোখে জল চলে এলো। আরিশের কথা ভাবতেই তার হৃদয়টা হাহাকার করে উঠল। সেই বাঁশির সুর আর কি কখনো শোনা হবে না? আর কি কখনো আরিশের সাথে দেখা হবে না? সব যেন এক মুহূর্তে দূরে ঠেলে দিলেন দাদু। রাজকন্যাকে একেবারে নজরবন্দি করে রাখলেন। সকালে আরিশ ঘুম ভাঙতেই দেখল রাজকন্যা আমিরা কোথাও নেই, শুধু বালিশে একখানা পালক পড়ে আছে। আরিশকে এমন ছুটোছুটি করতে দেখে তার বাবা মা বললেন, কি হয়েছে? আরিশ সব কিছু খুলে বলল এবং দেখালো এই পালকটা রাজকন্যার বিছানায় পড়েছিল। আরিশের বাবা মা বললেন, হয়তো সে সকালবেলা চলে গিয়েছে, তুমি চিন্তা করো না, সে নিশ্চয়ই আবার আসবে। কিন্তু আরিশের বাবা মার সান্ত্বনাকে মিথ্যে করে দিয়ে রাজকন্যা আর এলো না। দিন চলে গেল, মাস চলে গেল, রাজকন্যার দেখা মিলল না। আরিশ এবার অস্থির হয়ে উঠল। এদিকে রাজকন্যাকে বন্দি করাতে তার ভীষণ কষ্ট হলো। দাদুকে হাজার বুঝিয়েও কোনো লাভ হলো না। তার দাদু তো এমন কঠিন ছিল না কখনো। রাগে অভিমানে রাজকন্যা খাওয়া দাওয়াও বন্ধ করে দিল। সারা দিন ঘরের ভিতর বসে বসে কাঁদত। তার দুঃখ বোঝার কেউ ছিল না, শুধুমাত্র তার ভেড়া বন্ধুটি ছাড়া। ভেড়ার গলা জড়িয়ে ধরে সে হাউমাউ করে কাঁদত। দাদু রাজকন্যার কষ্ট বুঝত, কিন্তু তার কিছুই করার নেই। রাজকন্যাকে সুরক্ষিত রাখতে হলে এই পদক্ষেপ তাকে নিতেই হবে, না হলে যে কোনো সময় শত্রুপক্ষের কেউ এসে রাজকন্যার ক্ষতি করতে পারে। একদিন রাজকন্যা ভাবল, না, এভাবে আর চলতে পারে না, যেভাবেই হোক আরিশকে সব কিছু জানাতে হবে। সে একটা চিঠি লিখল এবং সেই চিঠি তার ভেড়া বন্ধুর গলায় পরিয়ে দিল। সেই চিঠি তার ভেড়া বন্ধুর গলায় বেঁধে দিল এবং তার নিজের এক পালক ছিঁড়ে ভেড়ার গায়ে লাগিয়ে দিল এবং ভেড়াকে বলল, এই চিঠি যেন আরিশের কাছে নিয়ে যায় এবং এই ময়ূরের পালক কাছে থাকলে যেই পথে আরিশের বাড়ি সেই পথে নীল আলো জ্বলে উঠবে এবং সেই পথ ধরে ভেড়া আরিশের বাড়িতে পৌঁছতে পারবে। রাজকন্যা ভেড়াকে মধ্যরাতে গোপনে প্রাসাদের বাইরে বের করে দিল। রাজকন্যার ময়ূরের পালকের কারণে রাস্তায় নীল আলো জ্বলে উঠল। সেই আলো ধরে ভেড়া ধীরে ধীরে আরিশের বাড়ির পথে রওনা দিল। অন্যদিকে রাজকন্যাকে হারিয়ে আরিশ একেবারেই বিধ্বস্ত হয়ে গিয়েছে। নাওয়া খাওয়া সব ভুলে শুধুমাত্র রাজকন্যার পথের দিকে চেয়ে থাকে। ভাবতে থাকে, হয়তো একটাবার রাজকন্যা তার সাথে দেখা করতে আসবে। কিন্তু দিন পেরিয়ে মাস পেরিয়ে গেলেও রাজকন্যা আর এলো না। এমনই একদিন সে জঙ্গলে রাজকন্যার পথ চেয়ে বসেছিল। হঠাৎ করে রাজকন্যার প্রিয় ভেড়াকে সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে দেখে। আরিশ আবেগ আপ্লুত হয়ে ভেড়াকে জড়িয়েই কাঁদতে থাকে। ভেড়ার গলায় একটা কিছু বাঁধা রয়েছে। তাড়াতাড়ি সেটা খুলে দেখে এক বিশাল চিঠি। রাজকন্যা তাকে লিখেছে এবং সেদিনের সব ঘটনা রাজকন্যা সেই চিঠিতে লিখে জানিয়েছে। সব কিছু দেখে আরিশ আর স্থির থাকতে পারল না। ভেড়াটিকে সাথে নিয়ে তার বাবা মায়ের কাছে গেল এবং চিঠিটি দেখিয়ে বলল, বাবা মা, আমি রাজকন্যাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তারা বলল, আমরা জানি তোমার হৃদয় কতটা শক্তিশালী, ভালোবাসার গভীরতা তুমি বুঝেছ আর তার জন্যই লড়াই করতে চাইছ। যাও, আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। রাজকুমার ভেড়ার পিঠে চড়ে পথ চলতে লাগলো। চলতে চলতে ভেড়া আরিশকে নিয়ে রাজপ্রাসাদের সামনে এসে উপস্থিত হলো। যেহেতু আরিশ বনে জঙ্গলে বড় হয়েছে, তাই খুব কৌশলে এবং গোপনে সে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে পড়ল। ভেড়া তাকে তার কাছে থাকা ময়ূরের পালকটা দিয়ে দিল। আরিশ ময়ূরের পালকটি হাতে নিতেই এক নীল আলো জ্বলে উঠল। এক নীল আলোর রাস্তা তৈরি হয়ে গেল। আরিশ সেই নীল আলোর রাস্তা ধরে একটু একটু করে সাবধানে এগোতে লাগলো। চলতে চলতে অবশেষে আরিশ রাজকন্যার ঘরের সামনে চলে আসে।
রাজকন্যা তখন নিজের ঘরের ভিতরে বসে আরিশের নাম করে কাঁদছিল। আরিশ তখন পিছন থেকে দাঁড়িয়ে বলল, আর কাঁদতে হবে না রাজকন্যা, এই তো আমি চলে এসেছি। রাজকন্যা ঘুরে তাকাতেই হতবাক হয়ে গেল। তুমি তুমি সত্যি এসেছো? আমি কি স্বপ্ন দেখছি? আরিশ এগিয়ে এলো। রাজকন্যা কাঁদতে কাঁদতেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। অনেক দিনের জমে থাকা যন্ত্রণা এক মুহূর্তে ধুয়ে মুছে গেল। রাজকন্যা বলল, তুমি কিভাবে এলে এখানে? আরিশ বলল, তোমার ভেড়ার পিঠে চড়ে আমি এখানে এসেছি। সেই আমাকে প্রাসাদে নিয়ে এসেছে, আর তারপর তোমার এই নীল পালক আমাকে দিয়েছে, যেটার সাহায্যে আমি তোমার ঘরের রাস্তা চিনেছি। এদিকে সেদিন রাতে দাদু রাজকন্যার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি ভেতর থেকে এক পুরুষ কণ্ঠস্বর শুনলেন। তার ভ্রু কুঁচকে গেল। তিনি থমকে দাঁড়ালেন। আর একটু মনোযোগ দিতেই তিনি বুঝতে পারলেন ভেতর থেকে শোনা গেল রাজকন্যার হাসির শব্দ আর একটি মৃদু পুরুষ কণ্ঠ। দাদুর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তার মনে সন্দেহ তৈরি হলো, কেউ কি আমার নাতনির ঘরে ঢুকে পড়েছে? কে সে? আর এত নিরাপত্তা রাখা সত্ত্বেও সে কিভাবে ভিতরে ঢুকল? দাদু ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেলেন। দাদু জিজ্ঞেস করলেন, কে ওখানে? ঘরের ভিতরে চলতে থাকা এতক্ষণ হাসি এবং কথা বলার শব্দ হুট করে থেমে গেল। আরিশ দ্রুত জানালার দিকে দৌড়ে যেতে লাগলো, কিন্তু তখনই দরজা ধাম করে খুলে গেল। দাদুর চোখে ভয়ঙ্কর আগুন জ্বলছে। তিনি দেখলেন তার নাতনির ঘরে এক অচেনা যুবক দাঁড়িয়ে রয়েছে। কে তুমি? কিভাবে ঢুকলে রাতের এই বেলায় আমার নাতনির ঘরে? আরিশ নিচু গলায় বলল, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না মহারাজ, আমি শুধু। কিন্তু দাদু গর্জে উঠলেন, চুপ! তুমি ছদ্মবেশ নিয়ে আমার নাতনির ঘরে এসেছো? এটা এক ভয়ঙ্কর অপরাধ। প্রহরী, এক্ষুনি এই ছেলেটিকে আটক করো এবং একে কারাগারে গিয়ে বন্দি করে দাও। রাজকন্যা অসহায় হয়ে কাঁদতে লাগলো। দাদু তার কোনো কথাই শুনল না। এদিকে আরিশকে আটক করায় তার বাবা মার মনে হঠাৎ অস্থিরতা কাজ করল। তার মা বলল, আমার মনে হয় আমাদের ছেলেটা কোনো বিপদে পড়েছে। ভেতরটা কেমন অস্থির লাগছে। আচ্ছা, আমরা রাজপ্রাসাদে গিয়ে খোঁজ নিলে হয় না? আরিশের বাবা বলল, তুমি কি পাগল হয়েছ? রাজপ্রাসাদের রাস্তা আমরা কিভাবে চিনব? আরিশের বাবা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমাদের ছেলে ঠিকই রাজকন্যাকে নিয়ে ফিরবে। আরিশের মা বলল, তবুও আমার আমার খুব ভয় করছে, চলো না আমরা একটু খোঁজ নেই। আরিশের বাবা বলল, কিভাবে খোঁজ নেব? আমরা তো রাজপ্রাসাদের রাস্তাও চিনি না। আরিশের মা হঠাৎ বলে উঠল, রাজকন্যার একটা পালক আমাদের ঘরে আছে। সেদিন দেখেছিলাম, আরিশ যেদিন ভেড়ার সঙ্গে গিয়েছিল সেদিন দেখেছিলাম ভেড়ার গায়ে রাজকন্যার পালক বাঁধা ছিল এবং সেই পালক নীল আলো ছড়িয়ে দিয়েছিল রাজপ্রাসাদের রাস্তা অবধি। চলো না সেই পালকটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি, দেখি কোনো উপায় পাওয়া যায় কি। স্ত্রীর এত ব্যাকুলতা দেখে আরিশের বাবা অবশেষে বাধ্য হলেন স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে যেতে। দুজনে পাহাড়, বন, নদী পেরিয়ে সেই ময়ূরের পালকের নীল জাদুর আলো অনুসরণ করতে করতে অবশেষে রাজপ্রাসাদের ছায়া দেখতে পেল। রাত হয়ে গেল এবং রাতটা তারা একটা গাছের নিচে বসে বিশ্রাম করল। সকালে উঠেই আরিশের বাবা মা রাজপ্রাসাদের দরবারে হাজির হলেন। দাদু অর্থাৎ রাজা অবাক হয়ে তাকালেন তাদের দিকে। রাজকুমার গভীর শান্ত গলায় বললেন, মহারাজ, দয়া করে আমাদের সন্তান আরিশকে মুক্ত করে দিন। সে কোনো অপরাধ করেনি, সে শুধু তার প্রিয়জনকে খুঁজতে এসেছে। রাজা বিরক্ত হয়ে উঠলেন, তোমাদের সন্তান? আরিশ তোমাদের সন্তান হলো কিভাবে? আরিশের বাবা অর্থাৎ রাজকুমার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সত্য কথাটা বলে ফেললেন। মহারাজ, রাজকন্যাকে যখন আপনি আমাদের কাছ থেকে নিয়ে যান, সেই শোক আমাদেরকে ভেঙে দিয়েছিল। বহুদিন পরে জঙ্গলের মাঝে একটি ঝুড়িতে আমরা আরিশকে খুঁজে পাই। আমরা ওকে তুলে আনি এবং নিজের সন্তান হিসেবেই বড় করি। রাজকন্যাকে হারানোর যে শূন্যতা ছিল আমাদের হৃদয়ে, সেই
সে শূন্যতা পূর্ণ করেছে, আরিশই সেই শূন্যতা পূরণ করেছে। রাজা স্তম্ভিত হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে রাজকন্যা রাজসভায় ঢুকে কথাগুলো শুনে ফেলল। রাজকন্যা রাজসভায় ঢুকে কথাগুলো শুনে ফেলল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ধীরে ধীরে এগিয়ে এসে কাপা গলায় বলল, তাহলে তোমরাই আমার বাবা মা? এই জন্যই সে রাতে তোমাদের দুজনকে দেখে আমার বুক ধকধক করে উঠছিল। এই জন্যই তোমাদের কোলে ঘুমিয়ে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে আরামের জায়গাটা পেয়ে গেছি। তার চোখ বেয়ে টলটল করে জল গড়িয়ে পড়ল। পরিমা এবং রাজকুমার দুজনেই চোখ ভেজা গলায় বললেন, হ্যাঁ মা, তুমিই আমাদের মেয়ে। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম বলেই তোমার দাদু আমাদেরকে মেনে নেয়নি, রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। তোমাকে আমরা 2 বছর বয়সে যখন বুকে নিয়ে থাকতাম তখনই রাজা তোমাকে উত্তরাধিকারীর অধিকার দেখিয়ে তোমাকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। তোমাকে হারানোর শোকে আমরা পাথর হয়ে গিয়েছিলাম। সেই সময়ই আমরা আরিশকে খুঁজে পাই এবং ওকে নিজের সন্তান হিসেবে বড় করেছি। রাজকন্যা এগিয়ে এসে হঠাৎ দুজনকে জড়িয়ে ধরল আর বলল, আজ এতদিন পরে আমি আমার বাবা মাকে ফিরে পেলাম। এবার রাজকন্যা রাজসভায় দাঁড়িয়ে জোর গলায় বলল, দাদু, আরিশ কোনো অপরাধ করেনি, তুমি তাকে মুক্তি দিয়ে দাও। সেই সাথে আরও বলল, দাদু, আমি আর এই রাজ্যে থাকবো না। আমার বাবা মা আর আরিশ যেখানে থাকবে আমিও সেখানেই থাকব। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। এই কথা শুনতেই দাদুর বুক যেন ছ্যাদ করে উঠল। তিনি এক হাত বুকে চেপে বসে পড়লেন সিংহাসনে। বললেন, আমার রাজকন্যা, আমার প্রিয় দাদু ভাই, আমি তোমার বাবা মাকে শাস্তি দিয়ে ঠিক করিনি, সেটা স্বীকার করছি, কিন্তু তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? রাজকন্যার চোখ বেয়ে টলটল করে জল গড়িয়ে পড়ল। সে ধীরে গিয়ে দাদুর হাতে হাত রাখল। বলল, দাদু, তাহলে সবটা মেনে নাও না। আমরা সবাই একসাথে থাকব, একসাথে এই প্রাসাদে আমরা সবাই আনন্দ করে থাকব। এই প্রাসাদটা আবার আগের মতো আলোয় ঝলমল করে উঠবে। সব রাগ অভিমান সব কিছু ভুলে সবাইকে আপন করে নাও। দাদুর চোখে জল চলে এলো। তিনি বললেন, তাই হবে দাদু ভাই, তুমি যা বলছো তাই হবে। তুমি বলেছ মানেই আমার আদেশ। রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং রাজা নিজেই রাজকুমার ও পরীর কাছে গেলেন। চোখ নামিয়ে শান্ত গলায় বললেন, তোমাদের আমি অনেক কষ্ট দিয়েছি। ক্ষমতার লোভ আর অহংকার আমার চোখ অন্ধ করে দিয়েছিল। আমায় ক্ষমা করো। এত বছর বাইরে থেকেছ তোমরা, অনেক কষ্ট করেছ। এবার সব অভিমান ভুলে রাজ্যে ফিরে এসো। রাজকুমার এগিয়ে এসে তার বাবার হাত ধরলেন। বললেন, না না বাবা, আপনি একা ভুল করেননি। আপনি আপনার জায়গায় ঠিক ছিলেন। আমরা নিজেরাও তো ভুল করেছি। আপনার অনুমতি ছাড়াই বিয়ে করেছি। চলুন, আজ সব অভিমান শেষ হোক। রাজা ছেলে মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরলেন। দীর্ঘদিনের জমে থাকা শূন্যতা যেন এক মুহূর্তে মুছে গেল। এরপর রাজা আরিশের কাছে গেলেন এবং বললেন তাকে মুক্ত করে দিতে। ছেলেটার চোখে সাহস আর ভালোবাসার দীপ্তি দেখে তিনি নিজের অজান্তেই হেসে ফেললেন। বললেন, শোনো আরিশ, সত্যি তোমার সাহস আছে। তুমি আমার নাতনিকে সত্যিই ভালোবাসো। তুমি আজ থেকে শুধু আমার নাত জামাই নও, তুমি আজ থেকে এই রাজ্যের গর্ব। এরপর রাজকুমার, পরী ও আরিশকে সম্মানের সঙ্গে বিশাল শোভাযাত্রা করে রাজ্যে ফিরিয়ে আনা হলো। রাজ্য উৎসবে মুখরিত হয়ে উঠল। সোনার পতাকা, নীল রূপালী আলোকসজ্জা, ঢাক ঢোল, ফুলের বৃষ্টি, পুরো রাজ্য আনন্দে মুখর হয়ে উঠল। তারপর মহা ধুমধাম করে রাজকন্যা ও আরিশের বিয়ে হলো। তারপর থেকে সব কষ্ট দূর হয়ে গিয়ে স্বপ্নের মতো জীবন কাটতে লাগলো তাদের। অবশেষে সব বাধা বিপত্তি অতিক্রম করে স্বপ্নের মতো জীবন কাটতে লাগলো তাদের।